ঠিক বুকের মাঝখানে সেই কাল ভৈরবীর মূর্তি। মূর্তির চারপাশের অগ্নিশিখা কাঁকড়ার দাঁড়ের রূপ নিয়ে বুকের মাংস কুড়ে কুড়ে ফেলছে। লোকদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম। সবলে কাল ভৈরবীর মূর্তি টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। নিবিড় আকর্ষণে মূর্তিটা অসিতের দেহের ওপর আরও চেপে বসেছে। আমি আবার টেনে ফেলে দেওয়ার চেষ্টা করতেই প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়লাম চৌকাঠের কাছে। মূর্তিটা যেন পথ তৈরি করে অসিতের দেহের মধ্যে প্রবিষ্ট হলো। নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বিগত গল্পগুলিতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। এভাবেই আমাদের পাশে থাকলে গল্পবাবুর পাঠশালা অনেক কঠিন পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে। যদি আমাদের চ্যানেলের গল্পটি আপনি প্রথমবার শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। নতুন গল্প আমাদের চ্যানেলে আসার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, তাহলে সেই ঘটনাটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা গল্পবাবুর পাঠশালার দর্শকদের কাছে সেই গল্পটি তুলে ধরব। এই গল্পের ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে ইমেল অ্যাড্রেস দেওয়া রইল। আপনাদের নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় রইলাম। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মূর্তির কবলে। গল্প পাঠে বাপি। একেবারে আচমকা, তাও অন্য কোনো শহর হলে এক কথা, আফসোস করার কিছুই থাকতো না। কিন্তু বদলি করল কলকাতা থেকে এলোর। অন্ধ্রপ্রদেশে ইংরেজ আমলে এই নাম ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলুর। তবে একটা আশার কথা, বিয়ে থা করিনি, বউ ছেলেপুলের বালাই নেই, ঝাড়া হাত পা, কাজেই তল্পি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণও ছিল। ওর জায়গাতেই আমি যাচ্ছি। উনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর। একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভুঁই, কিছুই জানা নেই, অন্তত মাথা গোজবার একটা জায়গা থাকা দরকার। করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম, বলছিলাম আমার আসার ব্যবস্থা কি হবে? রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিল, চিন্তার কোনো কারণ নেই, আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারেন। বাড়িওয়ালা খুব সদাশয়, বাড়িটা যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বললেন, আমি এখানে একলাই থাকতাম। বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামাবাড়িতে ম্যাড্রাসে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার নিজের রান্না করার অভ্যেস আছে? না, বিশেষ নেই, তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকে চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল, এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধে হবে, সবাই নারকেল তেলের রান্না করে কি না। আর কিছুই বললাম না, অদৃষ্টে দুর্ভোগ আছে জানি। বাড়িটা বেশ পছন্দসই, চারপাশে একটু বাগান আছে, নারকেল আর কিছু আম গাছ। রান্না করার লোক একটা হয়ে গেল, শঙ্করন। সে শুধু ভাত রেঁধে দিয়ে চলে যাবে, মাছ মাংস ডিম ছোবে না, ওগুলো আমাকেই করে নিতে হতো। রামকৃষ্ণ যাওয়ার সময় একটা জিনিস দিয়ে গেলেন, টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু
ভালো করে দেখলাম, না, এটা নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি, চোখ মুখের চেহারা বীভৎস, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কালভৈরবীর মূর্তি। রোজ রাতে শুতে যাওয়ার আগে মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে, অবহেলা করলে অশুভ। এ ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা খুবই কম, বরং বলা যায় আমি একটু নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিছুই মানি না। তবে রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছুই বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার ওপরে রেখে দিলাম। এলুরুর চারপাশে আমাদের ক্ষেত। আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিশোধক কী, তারপর কিভাবে তাকে গুদমজাত করে রপ্তানির উপযোগী করা যায়, সে বিষয়ে নির্দেশ। অনেক দিনই আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো। তখন শঙ্করন থাকত বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতি ছিটে ফোটাও কোথাও নেই। কি আর করা যাবে, কটা লোক তার জীবন জীবিকাকে মেলাতে পারে। মাসখানেক পর মুশকিলে পড়লাম, শঙ্করন এলো না। এই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া। দিন 15 শয্যাপাত করে রাখে। নিরুপায় হয়ে নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয়। কাজ বিশেষ নেই, রাত 8টার মধ্যে শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলসার আবহাওয়ার সৃষ্টি করেছে। শোয়ামাত্র চোখে ঘুম এলো। রাত কত সেটা খেয়াল নেই। হঠাৎ ধড়মড় করে বিছানার ওপর উঠে বসলাম। মশারিতে আগুন ধরে দাও দাও করে চলছে। কি আশ্চর্য, কি করে এটা হলো? বেড সুইচ নেই, ঘরের আলো বন্ধ করে তবেই আমি শুয়েছি। কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণ বিপদে পড়ে গেলাম। মশারির চারিদিক জ্বলে উঠেছে। নাইলনের মশারি, নামবার কোনো পথ নেই। আগুনের তাপ আমার শরীরকে ঝলসে দিচ্ছে। চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি, আর চেঁচিয়েও কোনো লাভ নেই। সবচেয়ে কাছে যে বাড়ি, সেটাও আধ মাইল দূরে। শেষ পর্যন্ত বিদেশে এভাবে পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম, এছাড়া কোনো উপায় নেই। হঠাৎ একটু এগিয়ে আমি থেমে গেলাম। সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি। শুধু বিরাট নয়, বিকট। হ্যাঁ, কাল ভৈরবীর মূর্তি। দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের দুপাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখছি। দু চোখ ভালো করে রগড়ে নিলাম, কিন্তু না, সেই একই দৃশ্য। কাল ভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার ওপর বসে থাকা আর সম্ভব নয়। লাফিয়ে মেঝের ওপর পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল। কাল ভৈরবীর মূর্তিও উধাও। কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড, একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়েই আমি অবাক হলাম। কাল ভৈরবীর মূর্তিটা সেখানে আর নেই। শঙ্করন মূর্তিটা আলনার ওপরে একটা তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি সেই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আমি নিজে ওসব না মানলেও কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি। পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক।
আগুনের সামান্য চিহ্ন মাত্র কোথাও নেই। এবার নিজের ওপর রাগ হলো। নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে আবার শুতে গেলাম। ভোরের দিকে একই কাণ্ড। এবারে কালভৈরবীর মূর্তির দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা। মশারি পুড়ছে। আগের বারের মতো লাফ দিয়ে নিচে নামতে সবটাই স্বাভাবিক। না, আর বিছানায় যায়নি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারের উপর চুপচাপ বসে রইলাম। শেষ রাত্রের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে চেহারা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে, ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কালভৈরবীর মূর্তিটা কোথায় জানো? কালভৈরবীর মূর্তি কেন, তাকের ওপরে নেই? এবার শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাক খালি, মূর্তিটা নেই। লক্ষ্য করলাম শঙ্করনের মুখ পাংশু নিরক্ত হয়ে গেছে। এদিক ওদিক খুঁজতে লাগলো। তাই তো, মূর্তিটা গেল কোথায়? আপনি আপনি মূর্তিটা ফেলে দেননি তো? আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করনের মোটেই শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল দেখেই হয়তো কিছুটা মালুম করেছে। আমি বললাম, দেখো শঙ্করন, মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজই রাখি না, তুমিই তো দেখাশোনা করতে। শঙ্করনের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে। আলনাটা সরিয়ে সে চেঁচিয়ে উঠল, এই তো মূর্তিটা এখানে পড়ে আছে। দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল। রুক্ষ কণ্ঠে বলল, এটা কে ফেললো এখানে? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না, চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনর্প্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির সামনে বসে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগল। মাসখানেক এভাবেই কেটে গেল। কোনো উপদ্রব নেই। কলকাতা থেকে একটা চিঠি এলো। চিঠিটা বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধু নয়, কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম। অসিত বম্বেতে এক কাপড় কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে 2 মাসের ছুটিতে কলকাতায় এসেছে। এসে তার একদমই ভালো লাগছে না, কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছে আমার কাছে মাসখানেক কাটিয়ে যাবে। প্রস্তাবটা খুব ভালো লাগলো আমার। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতো বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। পত্রপাঠ আমি তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যেই সে এসে হাজির। এলুরু স্টেশন থেকে তাকে ট্যাক্সি করে বাড়িতে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সব কিছুতেই তার দারুণ উৎসাহ। বিন্দুতে সিন্ধুর স্পর্শ পেল। বাহ, এ যে একেবারে বাগান বাড়ি। শহর, অথচ শহরের কোনো গোলমাল নেই। বেশ আছিস কিন্তু। চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল। জিজ্ঞাসা করল, এই ওটা কিসের মূর্তি রে? ওটা কালভৈরবী। কালভৈরবী? সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল, বাহ, বাড়ির মধ্যে এই কিম্ভূতাকার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটা
রোজ পুজো করে, তাই আর সরাইনি। নইলে ও মোটেই আমার পছন্দসই নয়। হ্যাঁ, তো শঙ্করন পছন্দ করে তো ওটা ওর বাড়িতে নিয়ে যাক, কিংবা রান্নাঘরে, তার কাজের জায়গায় রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পুজোর বিরোধী। আমি আর কিছুই বললাম না। কী বা বলবো? অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল। দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা গল্পগুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোবাকো কিউরিং সম্বন্ধে একটা বই পড়লাম। তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। এমন সময় পাশের ঘরে দুপদাপ শব্দ। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে। পাশের ঘরে ঢোকবার আলাদা কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে, অথচ অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটল? আমি সেই মুহূর্তে উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে। দরজায় হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উড়ছে। অথচ আজ ভীষণভাবে গুমোট, বাতাস একেবারেই নেই। অসিত, অসিত, বার কয়েক চেঁচালাম। না, কোনো উত্তর নেই। বাইরে ম্লান চাঁদের আলো। জানলা দিয়ে সেই আলো অসিতের বিছানার ওপর এসে পড়েছে। অস্পষ্ট অসিতের কাঠামো দেখা গেল। সে শুয়ে রয়েছে। সন্দেহ হলো ভুতুড়ে বাড়ি নয়তো। শব্দটা আসছে কোথা থেকে? কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় চলে এলাম। তারপর একসময় ঘুমিয়ে পড়েছি। অসিতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে। আমি কিছু বলবার আগেই অসিত বলল, না ভাই, দুবেলা মাংস আমার হচ্ছে না, পেট গরম হয়। রাত্রে যা সব স্বপ্ন দেখি। হ্যাঁ, স্বপ্ন? কি স্বপ্ন দেখলি? আর বলিস কেন। কাল মাঝরাতে দুপদাপ শব্দ। একবার লোক হাতে ত্রিশূল আর আমার বিছানা ঘিরে প্রলয় নাচ করে চলেছে। যেখানে যেখানে পা ফেলছে সেখানেই আগুন জ্বলে উঠছে, আর তেমনি মজা করছে। আর সেই আগুনের আঁচ লাগছে আমার সারা শরীরে। আমি উঠবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অসিতের দিকে দেখলাম তার চেহারা খুব ক্লান্ত এবং বিধ্বস্ত মনে হলো। কালভৈরবীর মূর্তির কথাটা বলতে গিয়েও বললাম না। চা পান শেষ করে আমি আমার শোবার ঘরের তাকের কাছে গিয়েই চমকে উঠলাম। তাক খালি, মূর্তিটা নেই। সর্বনাশ, মূর্তিটা আবার গেল কোথায়? আলনা, সুটকেস, জিনিসপত্র সরিয়ে খুঁজতে আরম্ভ করলাম। না, মূর্তিটা কোথাও নেই। এমন সময় শঙ্করন ঘরে ঢুকল। উস্কো খুস্কো চুল, মলিন মুখ, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে কালভৈরবীর মূর্তি। স্যার, আপনার এখানে কাজ করে আমার আর পোষাবে না, আমাকে ছুটি দিয়ে দিন। ছুটি? কেন? এবার শঙ্করন কালভৈরবীর মূর্তিটা তুলে ধরে দেখিয়ে বলল, এই মূর্তিটাকে রান্নাঘরের কোণে ময়লা ফেলার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলেন। আপনারা আমিষভোজী, বিধর্মী, ঠাকুর দেবতা হয়তো মানেন না, কিন্তু কালভৈরবী একেবারে কাঁচা খেগো দেবতা, কাউকে রেহাই দেবে না। শঙ্করন চলে গেলে
আমি খুবই মুশকিলে পড়ব। তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম, এ মূর্তি এখান থেকে কে সরালো? কে সরালো শঙ্করন তা ভালো করেই জানত। যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি। তাই অসিতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে শঙ্করন বলল, কে আবার সরাবে? আপনার বন্ধু। ঠাকুর দেবতা নিয়ে খেলা করতে বারণ করে দেবেন, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তুমি কাজ করোগে যাও, অসিতকে আমি বলে দেব। এবার শঙ্করন চলে গেল। সেদিন বিকেলে অসিতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম। চিন্তাধারার দিক দিয়ে আমার সঙ্গে অসিতের কোনো অমিল ছিল না। দুজনের একই ধরনের বিশ্বাস। সেই কলেজের দিন থেকে একটা রাতের অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না। সেই রাতের স্বপ্নের সঙ্গে ওই কালভৈরবীর মূর্তির কোনো যোগাযোগ আছে আমি মনে করি না। কিন্তু শঙ্করনের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। এ বিদেশ বিভুঁয়ে আমি বিপদে পড়ব। তাই আমি অসিতকে বললাম, অসিত, আমার একটা কথা শুনবি? বল। দেখ, তুই তো আর দিন দুয়েক আছিস, এর মধ্যে কালভৈরবীর মূর্তি নিয়ে আর কোনো গোলমাল করিস না। অসিত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার আপাদমস্তক জরিপ করল। দেখ, এদেশের লোকেরা খুবই ধর্মভীরু হয়, অনেকটা আমাদের দেশের লোকদের মতো। পাথর, নুড়ি, গাছপালা সব কিছুতে ঈশ্বরত্বের আরোপ করে আনন্দ পায়। ওই কালভৈরবীর মূর্তিটাকে তুই অবহেলা আর তুচ্ছতাচ্ছিল্য করলে শঙ্করন আমাকে ছেড়ে চলে যাবে। তারপর কোনো লোক আমার কাছে আর কাজ করতে আসবে না। আমার কি অসুবিধে হবে তুই বুঝতে পারছিস? এবার অসিত একটু চুপ করে থেকে উত্তর দিল, তোর এমন অধঃপতন হবে আমি জাস্ট ভাবতে পারছি না। দরকার হলে কলকাতা থেকে লোক নিয়ে আয়। দেখ, নিজের চিন্তা, স্বাতন্ত্র্য, ব্যক্তিত্ব এভাবে বিসর্জন দিস না। অসিত, তুই কি পাগল হলি? কলকাতা থেকে কে আসবে এই পাণ্ডব বর্জিত জায়গায়? বেশি টাকা লোভ দেখিয়ে নিয়ে এলে কিছুদিন পর পালিয়ে যাবে। তাছাড়া এদেশের লোক আমাকে বয়কট করবে। শঙ্করনের মারফত কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে পড়বে। ঠিক আছে, তোর কথাটা শুনে রাখলাম। অসিত চাপা সুরে কথাগুলো পড়ল, কিন্তু তার মুখ, চোখের চেহারা আমার ভালো লাগলো না। কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এইভাবে সে দাঁতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। তার কপালে অজস্র বাড়তি আঁচড় পড়ে। আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। দুজনে বাড়ি ফিরে এলাম। মনে পড়ে গেল কলেজ জীবনে দুজনে চার্বাকের উদ্ধৃতি তুলে কিভাবে প্রতিপক্ষকে নস্যাৎ করার চেষ্টা করেছি। ঈশ্বর নেই, যা আছে তা প্রকৃতি। এই প্রকৃতির স্বাক্ষরেই আমরা চারদিকে দেখতে পাচ্ছি। পরের দিন মাইল চারেক দূরে এক গ্রামের মধ্যে যেতে হয়েছিল। এখানে বেশ কিছু তামাকের গুদাম ছিল। কিভাবে সেই তামাক গুদামগুলোতে রাখা রয়েছে দেখে আমাকে রিপোর্ট দাখিল করতে হবে। টিফিন ক্যারিয়ারে ভাত আর তরকারি নিয়ে গিয়েছিলাম। মধ্যাহ্ন ভোজের অসুবিধে হবে না। এর সঙ্গে ব্যবসায়ীদের দেওয়া কলা আর ডাব তো ছিলই। দুপুরের খাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্টটা নোট করছি। হঠাৎ পিছন থেকে কাতর কণ্ঠ। চমকে মুখ ফিরিয়ে দেখলাম সাইকেল হাতে শঙ্করন দাঁড়িয়ে, কাগজের মতো মুখের রং, দুটি চোখ বিস্ফারিত। খুব জোরেই সাইকেল ছুটিয়ে আসার জন্য রীতিমতো হাঁপাচ্ছে। ছুটে তার কাছে গেলাম। কি হয়েছে শঙ্করন? আগে আগে তাড়াতাড়ি আসুন, আপনার আপনার বন্ধু আপনার বন্ধু খুব অসুস্থ। অসুস্থ? কি জ্বর? জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম শঙ্করন নেই। খবরটা দিয়েই সাইকেল নিয়ে রওনা হয়ে গিয়েছে। অগত্যা
লোকদের বলে আমিও সাইকেল নিয়ে ছুটলাম। যেতে যেতে মনে হলো শঙ্করনের যেরকম ভীতিবহুল চেহারা দেখলাম তাতে মনে হয় অসিত খুব গুরুতর অসুস্থ। অসিতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে সেটা আমার জানা ছিল না, বরং তাকে স্বাস্থ্যবান বলেই জানতাম। এখানে এসে ম্যালেরিয়ার কবলে পড়ল নাকি? দূর থেকেই দেখতে পারলাম আমার বাড়ির উঠোনে লোকের ভিড়। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। অসিতের খারাপ কিছু হয়নি তো? আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল। একজন এসে আমার সাইকেলটা ধরল। উঠোনের এক পাশে একটা ঘর ছিল, ইটের দেওয়া টালির ছাদ। শুনেছিলাম অনেক আগে বাড়িওয়ালা যখন এ বাড়িতে থাকত তখন ভদ্রলোকের গোটা দুয়েক গরু ছিল। ওটা গোয়ালঘর হিসেবেই ব্যবহৃত হতো। তারপর থেকে খালি পড়ে আছে। সেই গোয়ালঘরের সামনে জমাট বাঁধা ভিড়। আমাকে দেখে লোকেরা সরে গিয়ে রাস্তা করে দিল। একটু এগিয়ে উকি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম। আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে পাশে দাঁড়ানো লোকটির উপর ভর করে এবারের মতো টাল সামলে নিলাম। চোখের সামনে নরকীয় দৃশ্য। মেঝের ওপর অসিত চিত হয়ে শুয়ে, অস্বাভাবিক যন্ত্রণায় তার চোখ দুটো আতঙ্কগ্রস্ত, সারা শরীর কুঞ্চিত। আর ঠিক বুকের মাঝখানে সেই কাল ভৈরবীর মূর্তির চারপাশের অগ্নিশিখা কাঁকড়ার দাঁড়ের রূপ নিয়ে বুকের মাংস কুড়ে কুড়ে ফেলছে। লোকদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম। সবলে কালভৈরবীর মূর্তি টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। নিবিড় আকর্ষণে মূর্তিটা অসিতের দেহের ওপর আরও চেপে বসেছে। আমি আবার টেনে ফেলে দেওয়ার চেষ্টা করতেই প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়লাম চৌকাঠের কাছে। মূর্তিটা যেন পথ তৈরি করে অসিতের দেহের মধ্যে প্রবিষ্ট হলো। অসম্ভব অচেতন হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম সবটা শেষ। অসিতের দেহ নিস্পন্দন, দুটি চোখ বিভৎসভাবে খোলা, দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়েছে। আর কালভৈরবীর মূর্তিটা কোথাও নেই। অসিতের বুকের ওপর সেখানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। ওদিকে সমবেত লোকেরা হাততালি দিয়ে নাচ গান শুরু করেছে। শঙ্করনের সাহায্যে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। অসিতের বাড়িতে টেলিগ্রাম পাঠানো হলো, দুর্ঘটনায় মৃত্যু। এছাড়া কি আর বলবো? শঙ্করন দ্বারকে এজাহার দেওয়ার সময় ব্যাপারটা জানতে পারলাম। শঙ্করন অসিতকে বোঝাতে গিয়েছিল কালভৈরবী জাগ্রত দেবতা, এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে। কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে গিয়েছিল। ছুটে গিয়ে কালভৈরবীর মূর্তিটা তুলে নিয়ে উঠোনের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাতেও বিরত না হয়ে লাথি মেরেছিল মূর্তিটাকে। সেটা ছিটকে গোয়ালের মধ্যে গিয়ে পড়েছিল। অসিতও গোয়াল ঘরে ঢুকেছিল। বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটাকে ভেঙে চুরমার করে দেবে। তারপরেই হতদম্ব শঙ্করন অসিতের আর্তনাদ শুনতে পেয়েছিল। চোখের সামনে বিভৎস দৃশ্য দেখেছিল। কি আশ্চর্য! দারোগা সব কথাই বিশ্বাস করেছিল, লিখে নিতে কোনো দ্বিধাবোধ করেনি। দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুব স্বাভাবিক। অসিতের শেষ কাজ করে বাড়ি ফিরতে ফিরতে ভোর রাত হয়ে গেল। ক্লান্ত দেহ, বিষণ্ণ মন, চিন্তা করার ক্ষমতা যেন লোপ পেয়েছে। তালা খুলে ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলাম। তাকের ওপরে
সেই কাল ভৈরবীর মূর্তি। বন্ধ ঘরে কি করে এলো মূর্তিটা? কেই বা রাখল? অসিতের দেহের অভ্যন্তর থেকে এই মূর্তি বাইরে কি করে এলো? অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় রইলাম। আপনাদের একটা কমেন্টস আমাদেরকে আরও সাহস বাড়িয়ে তুলবে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা পাশে থাকলে গল্পবাবুর পাঠশালা অনেক কঠিন পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে। চলুন তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটি নতুন পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ।